আচ্ছা, আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম আমরা আজকে সেখান থেকে শুরু করব। আজকে আমাদের প্রথম যে টপিকস, সেই টপিকসটা হচ্ছে চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসা। আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে? হয়তো আজকে আর একটু একটু বড় হলে ভালো হতো। আজকে একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, চলো। চিকিৎসা। তো কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয় ও ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। কিভাবে কম থাকে? এখানে একটা প্রশ্ন মনে উদয় হতে পারে। আসলে আমরা জানি যে কম্পিউটার হিসাব নিকাশ করতে একদম নিখুঁতভাবে হিসাব নিকাশ করে এবং বিশ্বাসযোগ্য এবং কি কোনো ধরনের কোনো ভুল করে না। এই জন্য কম্পিউটারের মধ্যে যদি কোনো রোগ নির্ণয়ের জন্য, যদি রোগের লক্ষণ এবং ওষুধের মান নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন এজেন্টটা বা ওষুধের মধ্যে কোন পদার্থটা একটু কম দিতে হবে বেশি দিতে হবে সেটার মাত্রা যদি পারফেক্ট করে দেওয়া হয়, তাহলে সেটা ভিন্ন হওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে। তবে এই রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। কি করা হয়? রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। তো রোগীর সব লক্ষণ ও রক্ত মূত্র ইত্যাদি পরীক্ষার ফল কম্পিউটারে ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। অর্থাৎ তোমার কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রামিং তৈরি করা আছে, এখন একটা রোগীর লক্ষণ দেখে কম্পিউটার বলে দেবে। কারণ রোগী তোমার সফটওয়্যারকে এমনভাবেই প্রোগ্রাম করা আছে, যদি রক্তের গ্লুকোজের মাত্রা এইটা হয়, অথবা মূত্রের গ্লুকোজের মাত্রা, ইউরিনের পরিমাণ যদি এই পরিমাণ হয়, ঠিক আছে, এই ধরনের তোমার হচ্ছে বলে দেওয়া আছে। যদি এইটার উপরে চলে যায় মাত্রা, বা হয়তো তোমার গ্লুকোজের মাত্রা আছে 10, কম্পিউটারে আদর্শ মান 10 দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যদি 10-এর উপরে যায় তাহলে এই রোগের লক্ষণ। এইভাবে তোমার হচ্ছে কম্পিউটারকে তোমার বলে দিয়ে আছে। বোঝা গেছে? তো এখন কম্পিউটারে ইনপুট দিলে কি করে ওই যে সম্ভাব্য ফলাফল দেখে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার, কম্পিউটার নিয়ন্ত্রিত কি বলো? স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিচার করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা বা থাকলে কি ধরনের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে। এখন কিভাবে বলে দিতে পারে দেখো, আমরা প্রথমে একটু ভালো করে দেখো। তোমরা হয়তো সিটি স্ক্যান সম্পর্কে হয়তো তোমরা অনেক শুনেছো, অনেক জানিছো বা দেখিছো তোমরা অনেকের, যে তোমার সিটি স্ক্যান করতে গেলে কম্পিউটার নিয়ন্ত্রিত কিন্তু করা হয়। আল্ট্রাসোনোগ্রাফও কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে। তারপরে তোমার হচ্ছে এক্স রে করতে গেলে কম্পিউটার নিয়ন্ত্রিত কিন্তু যন্ত্রের সঙ্গে থাকে, এখন বর্তমান ডিজিটাল যেগুলো, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের বিষয় ডিভাইস আছে যেগুলো রোগ নির্ণয়ের জন্য তোমার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনের প্রশাসনিক প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটার সাহায্যে গবেষণার কাজ করা হয়। এছাড়া চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা নির্ণয়, এক্স-রে ইত্যাদি অনেক পরীক্ষার কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে করা হয়। সম্প্রতি ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির সাহায্যে বহু দূরবর্তী স্থান থেকে চিকিৎসা সুযোগ প্রদান ও গ্রহণ করা শুরু হয়েছে। এই সম্পর্কে আমরা সামনে টেলিমেডিসিন থেকে আমরা জানতে পারবো। এই চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলা হয়। এরা অলরেডি এখানে টেলিমেডিসিনের কথা উল্লেখ করছে। ঠিক আছে, উম, যে সম্প্রতি এটা কিসের মাধ্যমে? ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির সাহায্যে বহু দূরবর্তী স্থান থেকে চিকিৎসার সুযোগ প্রদান ও গ্রহণ করা শুরু হয়েছে। এই চিকিৎসা পদ্ধতিকেই টেলিমেডিসিন বলা হয়। তাহলে টেলিমেডিসিন কাকে বলে এখান থেকে কিন্তু আমরা জানতে পারতেছি। এই প্রযুক্তির মাধ্যমে এক দেশে অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রোগীর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে, এই যে এখানে বলতেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল মানে কি? যেমন পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু রাস্তাঘাট ঠিকঠাক নেই, ওখানে গাড়ি ঘোড়া ঠিকঠাক যায় না, ওখানে হাসপাতাল বা তোমার হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এগুলো অতটা উন্নত না। কেন উন্নত হবে? ওখানে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক যায় না, এই মেডিসিন কিভাবে নিয়ে যাবে? ঠিক আছে, এই জন্য তুলনামূলক অন্যান্য শহর এলাকা বা অন্যান্য যে ভিলেজ এরিয়া আছে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো, সেই তুলনায় তোমার ওই অঞ্চলের সে তথ্য মানে ওই অঞ্চলের চিকিৎসা সেবা অতটাও ভালো না।
তারা কি করে, এই প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, এখন এই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র জিনিসটা কি, আমাদের ইউনিয়ন পরিষদ তুমি চিনো, সম্ভবত চিনো। ইউনিয়ন পরিষদটা হচ্ছে আমাদের যেখান থেকে আমরা জন্ম নিবন্ধন করি, ঠিক আছে, আমাদের চেয়ারম্যানের বা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন চেয়ারম্যানের হচ্ছে সার্টিফিকেট নিই, ঠিক আছে, নাগরিক সনদপত্র যেগুলো আর কি নেওয়া হয়, সেইটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। অর্থাৎ এরকম প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারের নিকট থেকে নেট টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারের নিকট থেকে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ ইউনিয়ন পরিষদে গিয়ে তুমি বা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা যদি যাই বলো আমার অমুক ডক্টরের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দেন, অমুক বিষয় অমুক অমুক, উনি এই মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে, বললে তারা যোগাযোগ করিয়ে দেবে, কন্ট্যাক্ট করিয়ে দেবে, তোমার সঙ্গে কথা বলিয়ে দেবে, ঠিক আছে। তো কম্পিউটার টমোগ্রাফি উন্নত ধরনের রোগ নিয়ন্ত্রণ যন্ত্র। তাহলে কম্পিউটার টমোগ্রাফি জিনিসটা কি, উন্নত ধরনের রোগ নিয়ন্ত্রণ যন্ত্র। তাহলে কম্পিউটার নির্ভর উন্নত ধরনের রোগ নির্ণয় যন্ত্রের নাম কি, টমোগ্রাফি। এটা কিন্তু একটা অবজেক্টিভ হতে পারে। হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসা ও রোগীর যাবতীয় বিষয় বলে এখন কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এই দেখো এখানে হয়তো একটা জিনিস দেখতে পারতেছো তোমরা, ঠিক আছে, এই দেখো এখানে দুইটা পিকচার আছে, হ্যাঁ, এই পিকচারের মধ্যে দেখো তোমার কম্পিউটার নিয়ন্ত্রিত, এখানে হচ্ছে ই করতেছে, আল্ট্রাসাউন্ড করতেছে, আর এখানে কি করতেছে দেখো, এখানেও হয়তো এমআরআই বা এই ধরনের কোনো একটা ডিভাইস কম্পিউটারের মাধ্যমে, এই দেখো কম্পিউটার নিয়ন্ত্রণ করতেছে, এই দেখো ইনি কম্পিউটার নিয়ন্ত্রণ করতেছে, ডিসপ্লেতে দেখতে পাচ্ছে, দেখছো। আচ্ছা, এবার চলো গবেষণা ক্ষেত্রে আমাদের এই কম্পিউটার বা বিশ্বগ্রাম বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কেমন প্রভাব ফেলতেছে সেটা আমরা জানবো। তো বর্তমান সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কম্পিউটারের উপর নির্ভরশীল। তাহলে বর্তমানে সকল কি, সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কিন্তু কম্পিউটারের উপর নির্ভরশীল। পদার্থের অণু পরমাণুর গঠন, প্রকৃতি, রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণ, জটিল গাণিতিক হিসাব নিকাশ, প্রাণী কোষের গঠন প্রভৃতি বিশ্লেষণে, ওষুধের মান নিয়ন্ত্রণে, সূর্যের আলোকমণ্ডল ও বর্ণমণ্ডলের মৌলিক পদার্থের অবস্থান নির্ণয় কম্পিউটার একটি অত্যাধুনিক প্রযুক্তি। মহাকাশ যান ডিজাইন এবং পাঠানোর পরিকল্পনা ও বাস্তবায়ন কম্পিউটার দ্বারা দ্রুত সমাধান করা হয়। এই বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বিশ্বব্যাপী প্রকাশিত হওয়ার ফলে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, ইমেইল, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফলে গবেষণা কর্ম পুনরাবৃত্তি হচ্ছে না। বর্তমানে গবেষণা যেখানে শেষ হয়েছে সেখান থেকে অন্য গবেষক গবেষণার কাজ শুরু করতে পারছে। অর্থাৎ একজন গবেষক উনি হচ্ছে কাজ করে শেষ করছে, তারপর উনি আর করতে চাচ্ছেন না, উনি কিন্তু ওনার জার্নালটা তথ্য যোগাযোগ প্রযুক্তির এই কম্পিউটার ব্যবহার করে অনলাইনে পাবলিশ করতেছে, ওখান থেকে আবার অন্য কেউ গবেষণা শুরু করতেছে, ঠিক আছে, যাতে একটা ভালো ফলাফল তারা নিয়ে আসতে পারে। তো এইটা শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ব্যাপক অবদানের ফলে কিন্তু হচ্ছে। গবেষণার কাজে বিভিন্ন রকম তথ্যের জন্য ওয়েবসাইট রয়েছে, যা দিয়ে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে পাওয়া যায় দুর্লভ তথ্য, যেমন google.com এবং www.msn.com। অর্থাৎ আমরা সচরাচর গুগলটাকে চিনি। গুগল কোন জিনিস আমরা যদি একটু দেখতে চাই তাহলে কিন্তু আমরা গুগলটা করতে পারবো, ঠিক আছে, google.com, ঠিক আছে, আমরা google.com যদি যাই, দেখো আমরা গুগল, এইটা হচ্ছে গুগল। এখন তুমি এখানে যে কোনো বিষয় জানার জন্য তুমি সার্চ দিতে পারো, সার্চ দিলে তুমি জানতে পারবা, ঠিক আছে। আমি ধরো এখানে আইসিটি বুক মাহবুবুর রহমান লিখে যদি আমি সার্চ দিই, দেখো আমি অনেক কিছু এখানে পেয়ে যাচ্ছি। এখন ওই রকম যদি কোনো গবেষণা সম্পর্কে আমার জানার দরকার হয়, তাহলে আমি গুগলের এই জায়গাটাতে সার্চ দিলে পরে আমার চলে আসবে। বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন অফিসে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের প্রভাব বিস্তার করছে সেটা আমরা দেখি এবং কি ধরনের অবদান রাখতেছে। অফিস আদালত অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। অফিস ব্যবস্থাপনার প্রতিটি কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাধ্যমে অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অফিস অটোমেশনের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম যথা অফিসের কাজ, বন্টন, বিজ্ঞপ্তি প্রকাশ, ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, দৈনিক আয় ব্যয়ের হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
এতে অফিসের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ে, অফিস নিয়ন্ত্রণ সহজ হয়, অফিসের যাবতীয় তথ্যাদি প্রয়োজনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা সহজ হয়। আর ভার্চুয়াল অফিসের মাধ্যমে 24 ঘন্টা অফিসের কার্যক্রম চলছে, ফলে অফিসের কার্যকারিতা বাড়ছে। অর্থাৎ দেখো অফিসের বিভিন্ন ধরনের কাজ, ঠিক আছে, যেগুলো আমরা তোমার হচ্ছে মানে লিখে লিখে পিয়ন দিয়ে পেপার দিয়ে আপনি অমুকের কাছে এই পেপার দেবেন, উনি এই কাজ করবে, উনি এই কাজ করবে, এত কিছু করা লাগে না। জাস্ট কম্পিউটারে বসে তোমার একটা এক্সেল শিটে তোমার হচ্ছে একটা এক্সেল শিট বের করে শীট বের করে নিয়ে ওখানে কার কোন কাজ এইগুলো লিখে রাখলে পারে, যার কাজ কি হবে সেটা সে অফিসে এসে কম্পিউটার চালু করে উনি ওই শিটে ঢুকলে পারে, উনি কিন্তু ওনার কাজ দেখতে পাচ্ছে কি কি করতে হবে। ঠিক আছে, আবার এইসব ডকুমেন্ট কিন্তু দীর্ঘদিন রাখতে পারতেছে। দেখো আগে এমনও হয়েছে অনেক, মানে বিশেষ করে আমরা যদি আমাদের যে রেজিস্টার অফিস আছে, বিশেষ করে যে জমি জায়গার যে ভূমি অফিস, এখানে গিয়ে অনেকের পুরাতন কাগজপত্র আর খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ওই কাগজের মধ্যে থাকতে থাকতে ওই কাগজগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওগুলো দেখার মতো নাই। ঠিক আছে, কিন্তু এটা যদি অনলাইনের মাধ্যমে হইতো, সবকিছু যদি অনলাইনে আমরা রাখতে পারতাম কাগজপত্রগুলো, তাহলে কি হতো, এই কাগজগুলো বছরের পর বছর চলে যেত, ওইভাবেই থাকতো। প্রয়োজন হলে কম্পিউটার দিয়ে প্রিন্ট করে কাগজটা বের করে আনলে একদম নতুন কাগজ পেয়ে যেত। ঠিক আছে, তাই এখন আমাদের এই যে ভূমি অফিস সহ বিভিন্ন অফিসগুলো এখন ইন্টারনেটের মধ্যে নিয়ে আসছে, কম্পিউটার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে, যাতে এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর পোহাতে না হয়। এছাড়াও তোমার যে অফিস, এই সকাল 8টা থেকে রাত কি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত তোমার অফিস চলে। ঠিক আছে, এই যে অফিসের বাইরে কি আর অফিস যদি চালাতে পারতাম, 24 ঘন্টা অফিস চালাতে পারতাম, তাহলে কি হতো, সব থেকে বেস্ট হতো। তাই এখন কি করা হয়, মানে হোম অফিস নামে একটা ব্যাপার স্যাপার আছে। সেটা কি ধরনের অফিস? সেটা হচ্ছে সে তো কম্পিউটারেই কাজ করে, সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। তাই কি করবে, তার কম্পিউটারটা নিয়ে ঘরে বসে রাত্রেবেলা হয়তো কাজ করবে। হয়তো দুইজন দুইজন লোককে রাখা হয়েছে, তাকে বলা হয়েছে যে আপনি হচ্ছে দিনের শিফটে কাজ করবেন, একজনকে বলা হয়েছে আপনি রাতের শিফটে কাজ করবেন। সেম কাজ উনি ওই যেখান থেকে শেষ করে উনি সেখান থেকে শুরু করে। তার মানে কি অফিস 24 ঘন্টায় চলতে থাকে বা চালানো সম্ভব। এছাড়াও বাসস্থান, এই যে বাসস্থানটাকে মধ্যে বিরাট একটা ব্যাপক পরিবর্তন আসছে। এটা নিয়ে তোমাদের বলবো, বললে পরে বুঝতে পারবা। পেশাগত উপাত্ত, ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ, কনফারেন্স, অফিসের কাজ ইত্যাদি বাড়িতে বসে করা সম্ভব হবে। বাসায় বসে টিভি পর্দায় দোকানের জিনিসপত্রের নমুনা দেখে ক্রয় করা সম্ভব হবে। বাসায় বসে ছাত্রছাত্রী স্কুলের পড়াশোনা শিখতে পারবে। কোর্স কোর্স নির্দেশনা, উত্তরপত্র তৈরি, উপকরণ পরীক্ষা ইত্যাদি বাসায় বসে স্কুলের সাথে সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব হবে। বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে পত্র-পত্রিকা পড়া যাবে, রোগী ডাক্তারের সাথে কথা বলতে বা তার পরামর্শ নিতে পারবেন। খেলা এবং প্রতিযোগিতার মাধ্যমে বাসায় বসে অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি করবে কম্পিউটার। ঠিক আছে, এখন এখানে দেখো একটা বাড়ি দেয়া রয়েছে, বাড়ির মধ্যে দেখো এখানে লেখা রয়েছে লাইট কার্শিয়ান। ঠিক আছে, এখানে লেখা আছে সেন্ট্রাল এসি, এখানে ভিডিও ইন্টারকম, এখানে সেফগার্ড, সেন্ট্রাল হিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এয়ার কন্ট্রোল, স্মার্ট মিডিয়া এবং স্মার্ট অ্যাপ্লিয়েন্সেস। এই বিষয়ে আমরা আরো ওইদিকে যাই দেখব। ঠিক আছে, এই যে গ্লোবাল বিশ্বে মানুষ তৈরি করেছে আধুনিক বাসস্থান বা স্মার্ট হোম। এই স্মার্ট হোম জিনিসটা কি, এই বিষয়ে তোমাদের বলি। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এখানে আমাদের কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে দেখো কি কি বলতেছে, রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে কিন্তু বাড়িতে হিটিং মেশিন, কুলিং সিস্টেম মেশিন, মানে এসি চালাইতে পারতেছি, লাইট চালাইতে পারতেছি, লাইট নিভাইতে পারতেছি। ঠিক আছে, এই যে যেমন ধরো আমাদের এই মাঝে মাঝে হয় যে লাইট বন্ধ না করে শুয়ে পড়ছি, মনে হয় না যে লাইটটা যাই বন্ধ করি। যদি তোমার স্মার্ট হোম হতো তাহলে তুমি শুয়ে পড়েই লাইট অফ করতে পারতে, তুমি জাস্ট মুখ দিয়ে যদি বলতে যে লাইট অফ হয়ে যেত। অথবা তোমার হাতের করে যদি হাতের কাছে যদি রিমোট থাকতো, তুমি রিমোট ক্লিক করলে পারে তোমার কিন্তু কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত তোমার লাইটটি। হ্যাঁ, আরো একটা সুযোগ সুবিধা আছে এই স্মার্ট হোমে, কিন্তু তোমার ডোর লকিং ব্যবহার করা হয় তোমার হচ্ছে কম্পিউটারের সাহায্যে। এতে কি হয়, তুমি মনে করো যে তোমার একটা বাসা আছে, স্মার্ট হোম আছে, তুমি হচ্ছে ঢাকাতে থাকো, ঢাকাতে তোমার একটা স্মার্ট হোম আছে।
তুমি কোনো কারণবশত তুমি হচ্ছে অফিসে আছো, ঠিক আছে, বা কোনো কারণবশত, অফিসের কথা বাদই দিলাম, তুমি কোনো কারণবশত তুমি হচ্ছে গিয়ে দেশের বাইরে গেছো এবং তুমি রয়েছো মনে করো আমেরিকাতে, আর তোমার বাড়ি হচ্ছে ঢাকাতে। এখন ইসের থেকে মনে করো গ্রাম বা তোমার কুষ্টিয়া থেকে তোমার একজন ব্যক্তি, তোমার আত্মীয় একজন, সে ঢাকাতে তোমার বাসায় গিয়েছে, যাই দেখে তুমি নাই, তাহলে তোমাকে নক করছে, কল করবে, তুমি বলছো যে আমি তো আমেরিকাতে আছি। তাহলে এখন চাবি, ঘর তো খুলতে চাবি লাগবে, চাবি তো আর ওই ব্যক্তির কাছে নাই, তাহলে ঘরে কিভাবে ঢুকবে? যদি তোমার স্মার্ট হোম হয় তাহলে কি করতে পারবা, তুমি আমেরিকাতে বসেই তোমার রুম খুলে দিতে পারবা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বুঝতে পারছো? তুমি ওখান থেকে তুমি জাস্ট আমেরিকা বসে ঢাকার তোমার ঢাকার যে বাড়ি আছে সেই বাড়ির দরজা খুলে দিচ্ছ তোমার হচ্ছে গা গেস্টের জন্য, তাহলে সে যে সেখানে থাকতে পারতেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে স্মার্ট হ্যাঁ। হোমের কত বড় একটা ব্যাপক মানে পরিবর্তন সাধন করছে, যেটা আসলে ভাবনার বাইরে। মানে তুমি সেই আমেরিকাতে তোমার বা এলাকা থেকে তোমার ঢাকাতে মানুষ আসছে, তুমি তার জন্য তোমার ঘরটা খুলে দিচ্ছে আমেরিকা বসে, ঠিক আছে? এগুলো সম্ভব। শুধু এগুলোই না, তোমার হাতের যে ডিভাইস আছে, হয়তো আমি এই যে আগে কিছুদিন কাজ করতাম কম্পিউটারে, মাঝে মাঝে কিছু কাজ করতাম, আমি ভিডিও এডিটিং করতাম, বা এখনো করি। তোমার মাঝে মাঝে কি হতো, আমার এক্সপোর্ট না দিয়ে চলে যেতাম, তখন কি করতাম, আমার কম্পিউটারটাকে আমার হচ্ছে গিয়ে মোবাইলের মাধ্যমে কানেক্ট করে নিতাম। কানেক্ট করার পরে কি হতো, আমি হচ্ছে গিয়ে আমার বাড়িতে কম্পিউটার চলতেছে, আমি আমার মোবাইল দিয়ে আমার কম্পিউটার চালাতে পারতাম। আমি মোবাইল দিয়ে আমি কাজ করতেছি, এবং মনে করো যে আমি অটো বা সিএনজিতে যেতাম, সিএনজিতে বসে আমার মোবাইলটা হাতে নিয়ে আমার কম্পিউটার কাজ করতাম। কম্পিউটার কিন্তু আমার রুমে, আমার বাড়িতে, আর আমি সিএনজির মধ্যে বসে কাজ করতাম। যখন আমার কাজ শেষ হয়ে যেত, আমি হচ্ছে আমার মোবাইল থেকে কম্পিউটার বন্ধ করে দিতাম, আমি ওই মনে করো কুষ্টিয়া থেকে আমি আমার কম্পিউটার বন্ধ করতেছি আমার স্মার্টফোনের মাধ্যমে, আমার মোবাইলের মাধ্যমে, বুঝতে পারছো? এটা সম্ভব, আমি নিজে এটা করেছি, ঠিক আছে? বা এর সঙ্গে আমি জড়িত, বা এরকম কাজ আমার মাঝে মাঝে করা লাগে, হ্যাঁ। তো এখন দেখো, হুম। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারিং সিস্টেম কম্পিউটারাইজড, কম্পিউটারাইজড সেল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখতেছে সেটা আমরা জানবো। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারিং সিস্টেম কম্পিউটারাইজড, কম্পিউটারাইজড সেল সিস্টেম, দোকান, গুদামঘর এবং প্রধান অফিস সবই কম্পিউটার নেটওয়ার্কের আওতাভুক্ত। ফলে যে কোনো দ্রব্য দোকান হতে বিক্রির সঙ্গে সঙ্গেই তার যাবতীয় হিসাব এবং স্টকের পরিমাণ সঙ্গে সঙ্গে নির্ণয় করা যাচ্ছে খুব সহজে। এখন তোমরা হয়তো দেখবা কুষ্টিয়াতেই, আমাদের কুষ্টিয়া জেলা শহরেই তুমি দেখবা ম্যাক্সিমাম দোকানগুলোতে, যেগুলো বিশেষ করে ইলেকট্রনিক্সের দোকান বা বড় বড় যে শোরুম গুলো আছে, তুমি কোনো প্রোডাক্ট কিনলেই দেখবা আগে উনি কম্পিউটারে হচ্ছে সবকিছু লেখে, কয় টাকা বিল কেমন কি, তারপরে তোমার হচ্ছে দেখবা যে কম্পিউটার যে প্রিন্টার মেশিন আছে ওর মধ্যে স্যাক স্যাক মানে খ্যাস 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 করে শব্দ হয়, স্যাক 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 এরকম শব্দ হয়, হ্যাঁ। শব্দ হয়ে দেখবা কাগজ বের হয়েছে, কাগজটা হাতে ধরাই দেয়, তুমি টাকাটা দিয়ে চলে আসো, তাই না? এই জিনিসটা হয়তো অনেকেই খেয়াল করছো। অর্থাৎ কি, উনি কম্পিউটারের মাধ্যমে কোন প্রোডাক্টটা বিক্রি হয়েছে সেইটা উনি লিখতেছে, মানে জাস্ট উনি যে প্রোডাক্টটা বিক্রি করলো এটা উনি লেখাতে তার কি হলো জানো, উনার কয়টা দোকানে কয়টা ওই ওই প্রোডাক্ট আছে, কয়টা সেল হইলো, ঠিক আছে, আর কয়টা প্রোডাক্ট বাকি আছে, কয়টা প্রোডাক্টে কয় টাকা হয়েছে, প্রফিট কত হয়েছে, সব আলাদা আলাদা ভাবে সুন্দর করে তোমার সেভ হয়ে থাকে। তাই কি হয়, হিসাব নিকাশ করতে খুব সহজ হয়। কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে দ্রব্যাদি প্যাকেজিং ও লেবেলিং এ কাজ করা হয়। হয়তো এই জিনিসটা তোমরা অনেকেই দেখছো টেলিভিশনের বিভিন্ন বিজ্ঞপ্তিতে, যেমন ধরো লবণের অ্যাডভার্টাইজ বিজ্ঞপ্তিতে দেখবা যে তোমার কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে তোমার হচ্ছে প্যাকিং করা হচ্ছে, লেবেলিং করা হচ্ছে, এগুলো হয়তো তোমরা টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অনেক দেখেছো। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে, এটা তো সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় হয়। স্টক এক্সচেঞ্জ শেয়ারে কেনা বেচার ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহৃত হয়। দেখো আগে স্টক এক্সচেঞ্জ শেয়ার কেনা বেচা করতে গেলে সেই জায়গায় যাওয়া লাগতো, থাকা লাগতো, মার্কেটিং এর কি অবস্থা, কয়েক মাস ধরে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা লাগতো মার্কেটের, তারপরে সে কিনবে নাকি কিনবে না সে সেই সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু এখন দেখো কম্পিউটারাইজ এই কাজগুলো চলে আসাতে কি হচ্ছে, কম্পিউটারে বসে থেকে উনি হচ্ছে জাস্ট বসে আছে, মার্কেটের গত সপ্তাহের কি পরিবেশ পরিস্থিতি জাস্ট 1 ঘন্টার মধ্যে সে সমস্ত কিছু জেনে ফেলতেছে। প্রয়োজনে যদি মনে হয় সে শেয়ার কিনবে, শেয়ার কিনতেছে, প্রয়োজন হলে শেয়ার সেল করে দিচ্ছে।
এখন ইন্টারনেটের অনেক ব্যবসা বাণিজ্য চলছে, ফলে ই কমার্স জনপ্রিয়তা বাড়ছে। ই কমার্স তো বুঝতেই পারতেছো কি জিনিস, ঘরে বসে তুমি প্রোডাক্ট অর্ডার করতে পারবে, তোমার ঘরে চলে আসবে। ঠিক আছে, ই কমার্স হয়ে উঠেছে 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। ব্যাংকের সকল কার্যক্রম এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। আইসিটি এর কল্যাণে শক্তিশালী ডেটাবেজ ব্যবহার করে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে, যার ফলে ব্যাংকিং এর অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো ব্রাঞ্চে বসে টাকা লেনদেন করতে পারছে। এমনকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও ব্যবহার করা যাচ্ছে। আইসিটি পণ্য এমআইসিআর এর ব্যবহার ব্যাংক চেক সংক্রান্ত জটিলতা একদমই কমিয়ে এনেছে। এটিএম বুথ থেকে টাকা উত্তোলন আইসিটি এর ফসল। ঠিক আছে, ফলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থা এখন হাতের মুঠোয়। শেয়ার মার্কেটের সাথে ইন্টারনেট সংযুক্ত হয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। বিষয়টা যদি তোমাকে আমি একটু খুললাম বিষয়টা খুলে বলি, তাহলে বুঝতে পারবা। ধরো আমার বিকাশে টাকা আছে, তুমি কুষ্টিয়াতে গেছো, কোনো কারণবশত তোমার টাকা ফুরিয়ে গেছে, তোমার টাকা লাগবে, আমি কিন্তু ঘরে বসেই জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে তোমার কাছে আমি টাকা পাঠিয়ে দিতে পারতেছি। তাহলে কত একটা সহজ বিষয় না? কিন্তু আগে কিন্তু এই ধরনের সুযোগ ছিল না, যখন মোবাইল ব্যাংকিং ছিল না, অনলাইন কোনো ব্যাংকিং ছিল না, তখন কিন্তু ওই টাকা ওই জায়গা থেকে তোমার পরিচিত কেউ থাকলে ধার নিয়ে আসতে হবে, অথবা ওই কারোর কাছে রিকোয়েস্ট করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে কোনো যানবাহনে, অথবা কেউ যে টাকা দিতে হবে, তো তুমি তো ইনফরমেশন পাঠাইতে পারবে না। ঠিক আছে, বা হ্যাঁ মোবাইল ফোন ছিল, মোবাইলে কল করলে টাকা যায়, টাকা পাঠাইলো, তারপরে হয়তো পাইলে, এরকম করা লাগতো। তার মানে কি বিরাট একটা সমস্যা ছিল। ঠিক আছে, কিন্তু এখন এই ধরনের সমস্যা নাই। এছাড়াও মনে করো যে আমি এটিএম ব্যাংকের মাধ্যমে বা এটিএম বুথের মাধ্যমে আমি যাই কি করতেছি, আমি কার্ডটা দিচ্ছি, আমি কয়েকটা ক্লিক করতেছি, আমার যে কয়টা টাকা দরকার আমি আমার অ্যাকাউন্ট থেকে উঠাই নিচ্ছি। আগে দেখো এখনো চেক আছে, আগে কিন্তু চেক লিখে লাইনে দাঁড়ায় থাকা লাগতো, তারপরে সেই চেক দিয়ে টাকা উঠানো লাগতো, অনেক সময় সাপেক্ষের ব্যাপার স্যাপার ছিল। ঠিক আছে, এখন কিন্তু এত কিছু নেই। আবার যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা ওঠানো যায়। ঠিক আছে, আমি যাই বলবো যে আমার অ্যাকাউন্ট নম্বর এত, আমার এত টাকা দেন, উনি বলবে যে আপনার ফিঙ্গারটা দেন, ফিঙ্গারটা দিব, ব্যাস, আর কোনো কিছুই লাগবে না এখন। এবং ফিঙ্গারের মাধ্যমে কি হচ্ছে, যে তুমি যে অ্যাকাউন্টের মালিক সেটাও তারা বুঝতে পারতেছে, এখানে ভেরিফাই করার তেমন কোনো কিছু থাকছে না। ঠিক আছে, জাস্ট তুমি যাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কত অ্যামাউন্ট নিবা বললেই তুমি টাকা পেয়ে যাচ্ছ। কত একটা সহজ বিষয় হয়ে উঠেছে। ঠিক আছে, এখন দেখো ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এখন তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্লোবালাইজেশন অর্থাৎ সারা বিশ্বব্যাপী ব্যবসার পরিধি বাড়ানো যায়। এটা অবশ্যই বুঝতে পারতেছো কিভাবে সারা বিশ্বব্যাপী ব্যবসার পরিধি বাড়াতে পারতেছো বা বাড়ানো সম্ভব এই বিষয়গুলো। কারণ তুমি হচ্ছে যদি অনলাইন ভিত্তিক না হও, তাহলে তোমার প্রতিষ্ঠান শুধু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকবে। কিন্তু যখন তুমি অনলাইনের মধ্যে তোমার প্রতিষ্ঠানকে নিয়ে আসবা, তখন এই অনলাইনের মাধ্যমে, অনলাইনে তো কি সারা বিশ্বের মানুষ কিন্তু কানেক্টেড আছে, সেই জন্য কিন্তু যে যে কোনো দেশের থেকে তোমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট নিতে পারতেছে, সেটা সুযোগ গ্রহণ করতে পারতেছে, সার্ভিস নিতে পারতেছে। ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অপচয় রোধ করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো কাজে আগের চেয়ে কম সময় লাগে, অর্থাৎ এর মাধ্যমে সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়, তাই না? হয়তো বিষয়টা অনেকটাই তোমরা বুঝতে পারতেছো। এখন তথ্য প্রযুক্তির ব্যবহারে যে কোনো তথ্যের প্রাপ্যতা সহজ হয়, বিশেষ করে ইন্টারনেটের মধ্যে প্রযুক্তির কল্যাণ এখন বিশ্বটাকে পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে তাদের সম্পর্কিত তথ্য জানতে পারা যাচ্ছে, এই একটা বিষয়। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে, ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, এসএমএস, এমএমএস প্রভৃতি প্রকৃষ্ট উদাহরণ। তারপরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে, এটাও আমরা বুঝতে পারতেছি। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও চর্চার ফলে ক্রমান্বয়ে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে, ব্যবসার বাণিজ্য লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে। ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায়। কম খরচে জনপ্রিয় বাণিজ্যিক ওয়েবসাইট বিজ্ঞাপন দিয়ে পণ্যের বিপণন বাড়ানো যায়। আচ্ছা, এছাড়াও রয়েছে গ্রাহক ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসের অর্ডার দিতে পারে। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ব্যয়কে সংকুচিত করে আর্থিক সাশ্রয় ঘটিয়ে থাকে, এটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, তুমি ঘরে বসে যখন একটা প্রোডাক্ট নিতে পারতেছো, তোমার বাইরে যাওয়া লাগতেছে না, তোমার সময় ব্যয় করা লাগতেছে না, তোমার অর্থ কম ব্যয় হচ্ছে তুলনামূলক। তো
তো নতুন নতুন চাকরির ক্ষেত্রে তৈরি করে, যেমন সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রাম, ওয়েব ডেভেলপার ইত্যাদি। তারপর চাকরির প্রার্থীরা এখন ঘরে বসে অনলাইনে বিশ্বের বিভিন্ন নামী দামি প্রতিষ্ঠান যোগাযোগ করতে পারে। হ্যাঁ, এই যে যেমন যারা তোমার হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে তারা করতেছে, এছাড়াও আরো অনেকেই আছে যারা ঘরে বসে চাকরি করতেছে, ঘরে বসে চাকরি আবেদন করতে পারতেছে। ঠিক আছে, তথ্য প্রযুক্তি নির্ভরে ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সহায়তা পাওয়া যায়, ফলে দুর্নীতি কমে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ লাভবান হয়ে থাকে। উন্নত গ্রাহক সেবা প্রদান করা যায়, যেমন কল স্টোরের মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেওয়া যায়। ঠিক আছে, তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে প্রতিষ্ঠান বসেই মানি ট্রানজাকশন করা যায়, বিল প্রদান করা যায়। তো ঘরে বসেই তুমি টাকা পয়সা পাঠাতে পারতেছো তোমার কোম্পানিতে বসে, ব্যাংকে বারবার যাওয়া আসা করা লাগছে না, দৌড়াদৌড়ি করা লাগতেছে না। বিভিন্ন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের দূরবর্তী স্থানে নির্বাহীদের সাথে মিটিং করা যায়, ফলে সময় ও অর্থ বেঁচে যায়। প্রতিষ্ঠান প্রোডাক্টের চাহিদা বোঝা যায় এবং দ্রুত সরবরাহ ব্যবহার করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সম্পর্কে আমরা একটু জানবো। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার জিনিসটা কি? ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরের পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়। এই প্রক্রিয়ায় ইলেকট্রনিক উপায়ে ব্যাংকের বিভিন্ন শাখার হিসাবের মধ্যে প্রকৃত অর্থের লেনদেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণ সমন্বয় সাধন ও আধুনিকরণ করা হয়। লেনদেনের কার্যে সুবিধা ও নিরাপত্তার নিমিত্তে ব্যাংকে অটোমেটিক টেলার মেশিন বা এটিএম ব্যবহার করা হয়। গ্রাহক ব্যাংকের লেনদেনের জন্য চুম্বকালীর রেখাবিশিষ্ট ব্যাংক কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে থাকে। যে এটিএম কার্ড, দেখো অনেকের কাছে কার্ড থাকে, ঠিক আছে, টাকা থাকে না, কার্ড থাকে, কার্ড দিয়ে পেমেন্ট করে। এটিএম কার্ড উক্ত মেশিনে ঢুকিয়ে এর ছোট কিপ্যাডের মাধ্যমে পাসওয়ার্ড ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অর্থ জমা বা উত্তোলন করা হয়। যেটা আমি একটু আগে তোমাদের বলছি, ব্যবহারকারীদের সুবিধার্থে এতে ক্ষুদ্রাকার মনিটর প্রিন্টার ব্যবহার করা হয়। এই ব্যবস্থার ফলে কোনো ব্যক্তি এমনকি নিরাপত্তার ঝুঁকি ছাড়াই দিন রাতে যে কোনো সময় অর্থ স্থানান্তর বা লেনদেন কার্য সম্পাদন করতে পারে। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যাংকের বিভিন্ন শাখার অটোমেটিক টেলার মেশিনগুলোকে যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়, ফলে ব্যাংকের ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা হয়। বর্তমান বাংলাদেশে অটোমেটিক টেলার মেশিন সাহায্যে ব্যাংক সার্বক্ষণিক গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু অনেক অবজেক্টিভ আছে, আমি যেগুলো বলতেছিলাম এগুলো কিন্তু তোমরা অবজেক্টিভ বের করে নিবা। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশে এই যে অটোমেটিক টেলার মেশিনের মাধ্যমে সাহায্যে কিন্তু ব্যাংকের সার্বক্ষণিক গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। আচ্ছা, ই কমার্স, ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। তাহলে ই কমার্স কাকে বলে সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ করে হচ্ছে ই কমার্স। এটি একটি আধুনিক ব্যবসায়িক পদ্ধতি যেখানে পণ্যের কেনা বেচা অনলাইন পদ্ধতি হয়ে থাকে। ই কমার্স সাইটে বিভিন্ন ধরনের বর্ণনা ও দাম দেয়া থাকে। গ্রাহকগণ উক্ত সাইটের প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র অর্ডার প্রদান করতে থাকে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা করে থাকে। অর্থপ্রাপ্তির নিশ্চিত হওয়ার পর বিক্রেতা চাহিদাপত্র অনুযায়ী পণ্য সামগ্রী ক্রেতার নিকট পৌঁছানোর জন্য নিজস্ব ব্যবস্থাপনা বা অন্য কোনো পরিবহন সংস্থা শরণাপন্ন হয়ে এবং নির্দিষ্ট সময় মালামাল পৌঁছে দেয়। ই কমার্স করা যায় এই ধরনের অতি পরিচিত কিছু ওয়েবসাইট হলো বিক্রয়.com, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান, তো এই জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এখানে দিচ্ছে। এছাড়াও আরো আছে এখানে.com, এটাও বাংলাদেশি একটাই। OLX.com, এটাও একটা ওয়েবসাইট। এছাড়াও তোমার হচ্ছে দারাজ আছে, অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, এই ধরনের। ঠিক আছে, এছাড়াও তোমার এই যে রকমারি.com, এই দেখো এখানে কি আছে, রকমারি.com। এই রকমারি.com এর মাধ্যমে তুমি ঘরে বসেই তোমার যে কোনো ধরনের বই যদি কেনার প্রয়োজন হয় তুমি কিন্তু সেই বইটা রকমারি.com থেকে কিনতে পারতেছো। এখানে কিন্তু কয়েকটা ই কমার্স সাইট দেয়া রয়েছে, বিক্রয়.com, তারপরে তোমার হচ্ছে এটার নাম ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপর প্রিয় শপ, ক্লিকবিডি, এখানে.com, আজকের ডিল, এগুলো একসময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন কিন্তু প্রচুর এই ধরনের এর বিজ্ঞাপনগুলো কিন্তু প্রচলিত ছিল। সংবাদ মাধ্যম, বর্তমানে সংবাদপত্র ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে একটি দেশের প্রতিটি শহর থেকে সংবাদপত্র প্রকাশ করা হচ্ছে। মোবাইল ও টেলিফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্থান থেকে সংবাদ গ্রহণ করে পত্রিকায় ছাপানো যাচ্ছে এবং সেই সাথে টিভি ও রেডিওতে সম্প্রচার করা হচ্ছে। ইনফরমেশন ও কমিউনিকেশনের ব্যবস্থা জোরালো হওয়ার কারণে টিভিতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি অনেক সংবাদ প্রকাশ পাচ্ছে। তা বিষয়টা তো বুঝতেই পারতেছো, এই বিষয়ে তার খুলে বলার কিছু নাই। এরপরে আমরা বুলেটিন বোর্ড সম্পর্কে জানবো। এরপর আমরা কি জানবো?
বুলেটিন বোর্ড সম্পর্কে আমরা জানবো। বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। আচ্ছা, বুলেটিন কাকে বলে এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবা। বুলেটিন বোর্ড দিয়ে অনেক সময় ক নম্বরের প্রশ্ন আসে বা অবজেক্টিভ কোশ্চেন আসে। বুলেটিন বোর্ড হলো ইন্টারনেট বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। বুলেটিন, আচ্ছা এই জিনিসটা তোমাদের যদি উদাহরণ হিসেবে দিই, বুলেটিন বোর্ডটা কোথায় থাকে, তোমরা হয়তো ঢাকাতে গিয়েছো অনেকেই বা যাওনি, দেখবা ঢাকাতে বিভিন্ন বড় বড় বিল্ডিং এর দেয়ালের সঙ্গে তোমার হচ্ছে বড় বড় স্ক্রিন লাগানো থাকে। হ্যাঁ, সেই স্ক্রিনের মধ্যে হয়তো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড হচ্ছে, কোনো এসির অ্যাড হচ্ছে, কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ঠিক আছে। এবং কুষ্টিয়াতে আসলে এরকম এখনো নেই, হয়তো তার জন্য এখনো দেখতে পারিনি আমরা বা দেখি নাই। আছে যেগুলো হচ্ছে কম্পিউটার নির্ভর না, ম্যানুয়াল, অর্থাৎ বড় একটা প্রিন্ট করে নিয়ে ওই প্রিন্টে হচ্ছে গিয়ে ওখানে লাগাই দেয়। এটা হচ্ছে গিয়ে কুষ্টিয়াতে আছে, কিন্তু ঢাকাতে তোমার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দেয়ালে বা 10 তলা 10 তলা 15 তলা 8 তলা বিল্ডিং এর দেয়ালের সঙ্গে তোমার হচ্ছে বড় বড় এই বোর্ডগুলো লাগানো থাকে। হ্যাঁ, অর্থাৎ বড় ডিসপ্লে লাগানো থাকে, সেই ডিসপ্লেতে বিভিন্ন বিজ্ঞাপন তোমার হচ্ছে করা হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বুলেটিন বোর্ড। তোমার কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, বুলেটিন বোর্ডকে সচল রাখার জন্য সার্বক্ষণিকভাবে এর জন্য ব্যবহৃত সার্ভারকে ইন্টারনেট লাইনের সঙ্গে সংযুক্ত রাখতে হয়। অর্থাৎ এই বুলেটিন বোর্ডটাকে তুমি যদি চালাতে চাও তাহলে সবসময় ইন্টারনেট লাইনের সাথে তোমার সংযুক্ত করে রাখতে হয়। এই ব্যবস্থার সাথে অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযুক্ত থাকে যা সার্বক্ষণিকভাবে কি কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযুক্ত থাকে যা সার্বক্ষণিকভাবে তথ্য সরবরাহের জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ কত মিনিট পরে কোন অ্যাডভার্টাইজমেন্টটা হবে, কোন সময় কোন অ্যাডভার্টাইজমেন্টটা হবে, এই জিনিসটা তোমার ওখানে শো করে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বুলেটিন বোর্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ থাকে। উপযুক্ত সংযোগের মাধ্যমে সেখান থেকে প্রয়োজনের মতো তথ্য সংগ্রহ করা যায় এবং নতুন নতুন তথ্য সংযোজন করা যায়। বুলেটিন বোর্ড অনেকটা স্কুল কলেজের নোটিশ বোর্ডের মতো বর্তমানে বিভিন্ন ওয়েব পেজে ব্যবহৃত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বুলেটিন বোর্ডের উদাহরণ, যা পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব পেজগুলো সংরক্ষণ এবং প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে একটা বুলেটিন বোর্ডের মতোই বা বুলেটিন বোর্ডই তুমি বলতে পারো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে তুমি যে কোনো ধরনের ওয়েবসাইট দেখতে পারতেছো। হ্যাঁ, বুলেটিন বোর্ড ব্যবহার করে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ করার জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয়। ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া থাকে এবং বুলেটিন বোর্ডের বিজ্ঞাপন দেওয়ার জন্য বাৎসরিক নির্ধারিত হারে ফি প্রদান করতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে বিজ্ঞাপন কারা দেয় আসলে, কেউ 10 তলা বিল্ডিং করছে, সেখানে একটা ইলেকট্রনিক বা এই যে বুলেটিন বোর্ড লাগাই দিল, লাগানোর পরে কি করে এখন ওই জায়গায় ওই দিক দিয়ে তো প্রচুর মানুষ যায়, তাহলে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য তোমার যা বিভিন্ন কোম্পানি ওই যে বিল্ডিং এর মালিক তার সঙ্গে বা যিনি হচ্ছে ওই যে ডিসপ্লেটা লাগাইছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং টাকা দেয়, বাৎসরিক হারে একটা নির্দিষ্ট টাকা দিয়ে ওই বুলেটিন বোর্ডটা ব্যবহার করে। বিনোদন ও সামাজিক যোগাযোগ। এরপরে হচ্ছে কি বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন ও সামাজিক যোগাযোগ, এন্টারটেইনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা বোঝো, বললেই বুঝবানে কি বিষয়। টেলিভিশন, সিনেমা, ক্যাসেট প্লেয়ার ইত্যাদি ইত্যাদির বিকল্প হিসেবে কম্পিউটার ব্যবহার লক্ষ্য করা যায়। ছোট ছোট ছেলেমেয়েরা বাড়িতে কম্পিউটারে বিভিন্ন ধরনের খেলাধুলা উপভোগ করতে পারে। সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইট যেমন ফেসবুক, মাই স্পেস, ইউটিউব, অরকুট ইত্যাদি ব্যবহার করতে পারে। এসব সাইটের মাধ্যমে বন্ধুত্ব তৈরির পাশাপাশি ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আজকাল ইন্টারনেট, টিভি ও রেডিও চালু করায় স্ট্রিমিং অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে বসেও টিভি ছাড়াই কম্পিউটারে টিভি দেখা যায়। মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে সেটিং করে সরাসরি নিজের আবেগ অনুভূতি বিনিময় করা যায়। অনেক সময় ইন্টারনেট থেকে নিজের পছন্দ মতো সিনেমা ডাউনলোড করে দেখা যায়। স্কাইপের মাধ্যমে সহজেই কম্পিউটারের মাধ্যমে দূর দূরান্তে অবস্থিত ঘনিষ্ঠ স্বজনদের সাথে ভিডিও সহ যোগাযোগ করতে পারছে। এরপরে এই যে দেখো এখানে যে বাচ্চারা, ঠিক আছে, এই বাচ্চারা কি করতেছে, এই বাচ্চারা এই দেখো হাতে হচ্ছে তোমার কন্ট্রোলার নিয়ে কম্পিউটার মাধ্যমে গেম খেলতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ এই ধরো এটা যদি একটা ফেসবুক হয়, ফেসবুকের মাধ্যমে দেখো বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের সঙ্গে কোনো না কোনো ভাবে কি হচ্ছে,
কানেক্ট আছে, প্রত্যেকে কোনো না কোনো ভাবে কোনো মানুষের সঙ্গে কানেক্ট আছে। এখন সাংস্কৃতিক বিনিময় কি আছে? সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে জানবো, তো কালচারাল এক্সচেঞ্জ। তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। সারা বিশ্বের টিভি অনুষ্ঠানে আজ ঘরে বসেই দেখা যায়। বিভিন্ন দেশের সংস্কৃতি অনুষ্ঠান দেখে সে দেশের সংস্কৃতির সম্পর্কে সহজেই ধারণা করা সম্ভব হয়। ইন্টারনেটের মাধ্যমেই আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক বিনিময় করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা প্রাচীন মিশরীয়, ব্যাবিলনীয় সভ্যতা থেকে শুরু করে গ্রিক, রোমান, ভারতীয়, চৈনিক মানে এক ধরনের তোমার সভ্যতা, কিংবা আমেরিকার মায়া সভ্যতা সম্পর্কে জানতে পারছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দ্রুত এক দেশের সংস্কৃতি অন্য দেশে অনুকরণ করছে। যেমন আমরা দেখো অফিস করতে গেলে স্যুট বুট পরে যাচ্ছি, কাদের অনুকরণ করতেছি? আমরা কিন্তু ইউরোপিয়ান কালচার বা ইউরোপিয়ান সংস্কৃতিকে ফলো করতেছি। কিভাবে এদের সংস্কৃতি আমরা বুঝলাম? আমরা যে টেলিভিশন, টিভি, স্মার্টফোনের মাধ্যমে দেখে দেখে আমরাও তাদের মতো শিখে যাচ্ছি। অর্থাৎ এখানে কি হচ্ছে? সাংস্কৃতিক একটা এক্সচেঞ্জ ঘটতেছে, বিনিময় ঘটতেছে। হ্যাঁ, তো সাংস্কৃতিক বিনিময় ইলেকট্রনিক প্রকাশনার মাধ্যম হিসেবে অডিও, ভিডিও, সিডি, টিউটোরিয়াল ও ওয়েবসাইট ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠছে গণমাধ্যমকে কেন্দ্র করে। বই, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র বিনির্মাণ করছে। আধুনিক কালের সাংস্কৃতিক বিশ্বায়নের উৎস রয়েছে ভোগ্যপূর্ণ সংস্কৃতি শিল্প, গণমাধ্যমের সাম্রাজ্য। স্টাউট হলো তার গ্লোবালাইজেশন অ্যান্ড ইথিনিসিটি বই উল্লেখ করেছেন, আধুনিক প্রযুক্তির ভিত্তিতে গড়ে ওঠা গণসংস্কৃতি ভাষাগত ব্যবধানের অতিক্রম একটি সাধারণ বাসন তৈরি করতে সমর্থ হয়েছে। দেখো, আচ্ছা আমি এটা পুরা পড়িনি, তারপরে বলতেছি। এখন সংস্কৃত শিল্প এবং গণমাধ্যমে যে ইমেজ তৈরি করা যায় তা সহজ এবং তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আচ্ছা, এরপরে সাংস্কৃতিক বিশ্বায়নের সাথে দুটি প্রক্রিয়া যুক্ত। আচ্ছা, তার আগে আমি বিষয়টা ক্লিয়ার করি। দেখো, আমরা কিন্তু কথায় কথায় বর্তমানে ইংলিশ ব্যবহার করি, ঠিক আছে? এক্সকিউজ মি, সরি, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ব্রো, ফাইন, এই টাইপের কিছু কিছু ছোটখাটো ইংলিশ হোক আর যাই হোক, কেউ কেউ পুরা ইংলিশে ব্যবহার করে। কেন করে? আসলে আমরা এই যে তাদের যে সংস্কৃতি, তাদের কথাবার্তার ধরন দেখে আমরা এগুলো শিখতেছি। এইটাই হচ্ছে তোমার সংস্কৃতির একটা বিনিময়। সংস্কৃতির বিশ্বায়নের সাথে দুটি প্রক্রিয়া সংযুক্ত। একটা হচ্ছে একক বিশ্বগ্রামের কেন্দ্রীভূত হয়েছে অল্প কিছু ব্যক্তি এবং সংস্থার নিয়ন্ত্রণে। বিশ্বের সাংস্কৃতিক মানদণ্ড, অর্থাৎ সারা বিশ্বের মানুষ রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে কি শুনবে এবং কি দেখবে তা নির্ধারণ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। আচ্ছা, অর্থাৎ আমাদের বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সমিতি এটা নিয়ন্ত্রিত করে, যেটা হচ্ছে সেন্সর বোর্ড। এখন সেন্সর বোর্ড আগে নাম ছিল, এখন সেন্সর বোর্ড নামটা পরিবর্তন হয়ে অন্য কোনো কিছু হয়েছে, আমার খেয়াল নেই। যাই হোক, তো এই সেন্সর বোর্ড কি করে? মানে তুমি একটা মুভি বানাই নিয়ে গেলে, তুমি ওই মুভি যতই যেমনই হোক না কেন, তোমার কিন্তু আগেই তোমাকে মুক্তি করতে দিবে না, বা সবাই হলে দেখার জন্য তোমাকে সুযোগ করে দেবে না। কেন দেবে না? আগে এই সেন্সর বোর্ড তোমার এই মুভিগুলো দেখবে, দেখার পরে যদি আমাদের বাংলাদেশের কোনো বিষয়কে হয়তো অবমাননা করে বা এই ধরনের কোনো বিষয় যদি ঘটে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার মুভিটা বন্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, চলবে না। এই জন্য তুমি চাইলেই কিন্তু মুভি বানিয়ে নিয়ে যে দেখায় তুমি কিন্তু মুভি চালাতে পারবে না বা সিনেমা চালাতে পারবে না। তার জন্য তোমার হচ্ছে গা বাংলাদেশে যে চলচ্চিত্র রয়েছে, যে চলচ্চিত্র বিভাগ, ঠিক আছে, সেখানে যাই তোমাকে পারমিশন নিতে হবে, চলচ্চিত্র বানাতে হবে, ওনাদেরকে আগে দিতে হবে, ওনারা দেখবে, রিভিউ করবে, তারপরে যদি মনে হয় না এটা সাধারণ জনগণের মধ্যে দেখানো সম্ভব, তখন তোমাকে পারমিশন দেবে, তারপর তুমি করতে পারবা, ঠিক আছে? এই আর কি বিষয়। এখন বলতে পারো যে হ্যাঁ, এই যে ফেসবুক, ইউটিউবে মানুষ কিভাবে এত ভিডিও ছাড়ে। হ্যাঁ, ফেসবুক, ইউটিউবেও কিন্তু এই ধরনের সিস্টেম আছে, যেটাকে তোমার সেনসিটিভ কন্টেন্ট, ঠিক আছে, রেস্ট্রিকশন, এই ধরনের অনেক বিষয় আছে। দেখা গেল যে কেউ মানুষকে হয়তো মারতেছে, কাটতেছে বা টর্চার করতেছে, এই ধরনের ভিডিও সরাসরি অনলাইনে ছাড়তেছে। এই ভিডিও কিন্তু বেশি সময় থাকে না, সর্বোচ্চ একদিন দুই দিন, তারপরে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ফেসবুক কি করে, রেস্ট্রিকশন দিয়ে দেয়, বন্ধ করে দেয়, আটকায় দেয়, ঠিক আছে? আবার কিছু কিছু মানুষের বাইরে দেখতে পারে না, যার বয়স আর কিছু কিছু ভিডিও থাকে যেগুলো 18-র উপরে ছাড়া মানুষ দেখতে পারবে না, সেই ভিডিওগুলো কি করা হয়, তোমার বাচ্চাদের সামনে যদি সেই ভিডিওগুলো যায়, বা বাচ্চাদের ফোন থেকে যদি, মানে ওই ফোনটা যদি বাচ্চার নিজস্ব হয়, তাহলে এখন দেখা গেল যে আমি আমার স্মার্টফোন ব্যবহার করি, আমার বাচ্চা যদি আমার স্মার্টফোন ব্যবহার করে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। তাই কি করতে হয়, বাচ্চাদের ফোন দিলে
কিডস মোড অন করে দিতে হয়, বা তোমার কিছু প্রাইভেসি আছে ওইগুলো লক করে দিলে পারে তখন কি হয়, এই যে বিভিন্ন ধরনের যে ট্রমাটিক যে ভিডিওগুলো আমরা মাঝে মাঝে পাই, ঠিক আছে, দেখতে পাই, এই জিনিসগুলো আমাদের সামনে আসবে না বা বাচ্চাদের সামনে যাবে না। এই ধরনের সিস্টেম আছে, অর্থাৎ ইউটিউব, ফেসবুক এবং সরাসরি চলচ্চিত্র যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের তোমার হচ্ছে একটা সিস্টেম রয়েছে, যেখানে কিন্তু সংস্কৃতির একটা নির্দিষ্ট মানদণ্ড নির্দেশনা করে দিয়ে আছে, এর বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে। তো এখন দ্বিতীয়ত কি, এই বিশাল সংস্থাগুলোর সামনে দর্শক ও শ্রোতা শক্তিহীন ও নির্বাক। আচ্ছা, 60-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় শিল্পতন্ত্র অভিন্ন স্বার্থে গণমাধ্যম বেছে নিয়েছিল তাদের হাতিয়ার হিসেবে। একে গণমাধ্যম বিশেষজ্ঞ হারবার্ট শিলার গণমাধ্যমের সাম্রাজ্যবাদ হিসেবে বর্ণনা করেছিলেন। উত্তর উপনিবেশিক যুগে, মানে উত্তর উপনিবেশিক যুগে, মানে উপনিবেশিক যুগের কিছুটা পরে আর কি, হ্যাঁ। তো উত্তর উপনিবেশিক আবার বোঝো তো, ঠিক আছে, পূর্ব আর উত্তর, মানে পূর্ব বলতে হচ্ছে কি আগে, অনেক আগে, ঠিক আছে, অতীতে। আর উত্তর মানে পরে, ঠিক আছে, পরের বিষয় বলা হচ্ছে। মানে উপনিবেশিক যুগের পরের বিষয় যেটা, সেটা হচ্ছে সেই সময় সাম্রাজ্যবাদ বিস্তার ঘটে সাংস্কৃতিক অঙ্গনে। তো গণমাধ্যম হয়ে পড়ে সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের পাশাপাশি লাতিন আমেরিকা বা ভারতের মতো কোথাও কোথাও স্থানীয় সংস্কৃতি শক্তিশালী হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ মনে করেছেন স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে একক সাধারণ বিশ্ব সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা কম। আচ্ছা, তাহলে এই মোটামুটি বিষয় বুঝলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এর বাইরে আজকে আর ক্লাস নেই। তো আশা করি ক্লাস ভালো লাগলো। তো আমি আরো কিছু কথা বলবো, আমি এটা করে নিই, ভিডিওটা অফ করে নিই, ঠিক আছে।